শুভ দুপুর। ব্যবসা বাণিজ্যর অর্থনীতি সবশেষ খবরাখবর নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছি আমি হুসাইন শাহাদাত। আজ থেকেই ইন্টারনেটের 10 Mbps স্পিড সেবা পাবে গ্রাহকরা। আর সরকারি সহায়তা পেলে 500 কোটি টাকায় 20 Mbps স্পিড ইন্টারনেট দেওয়া সম্ভব বলে জানিয়েছেন আইএসপি। সকালে আগারগাঁওয়ে বিআরটিসি অডিটোরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা জানায় সংশ্লিষ্টরা। এনটিটিএন ব্যবসায়ীদের পক্ষ থেকে ইন্টারনেটকে আরও 3 বছর এসওএস মুক্ত রাখার দাবিও জানানো হয় অনুষ্ঠানে। দর্শক, আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে কথা বলছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই নেটওয়ার্কটার আগামী 5 বছর পরে কি হবে এবং সেটা আমি কি করতে চাই, সেখানে কি ধরনের একটি শেয়ারিং চাই, এবং সেখানে আমার আগামী 5 বছরের মধ্যে আমি যদি ন্যূনতম ব্যান্ডউইথ ব্রডব্যান্ড যদি 100 Mbps দিতে চাই, তাহলে আমার কি কি পলিসি আনব্লক করা লাগবে, কি কি বিনিয়োগ করা লাগবে, এই জিনিসটা উই উড লাইক টু ডিসকাস নাও অ্যান্ড টেক দি পলিসিস নাও। এবং একই সাথে 90% গ্রাহক যেহেতু মোবাইল ইন্টারনেট, সেই জন্য মোবাইল ইন্টারনেটের কোয়ালিটি একটা পর্যায়ে নেওয়ার জন্য কি কি পলিসি আনব্লক করা দরকার, আমরা সেই যৌক্তিক পলিসি সাপোর্ট দিতে চাই। কিন্তু একই সাথে যেই অযৌক্তিক প্রত্যাশাগুলো আছে এবং ব্যারিয়ারগুলো আছে, সেগুলোকে আমরা স্ক্র্যাপ করে দিতে চাই। এনটিটিএনের ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে ঠিক যেই কারণে এনটিটিএন সার্ভিসটা, লাইসেন্সটা মোবাইল কোম্পানি চায় এবং আইএসপি চায়, সেই কারণটাকে সলভ করে দেওয়া। এবং সেটা কি? কস্ট। আমি যদি এনটিটিএনকে কানেকশনের বাইরে এসে গ্রোথ বিজনেসকে কনভার্ট করতে পারি, তাহলে আমার মোবাইল কোম্পানিগুলোর এবং আইএসপিদের আর এনটিটিএন বিজনেসে আসার প্রয়োজন হবে না। লেটস সলভ দ্যাট। এবং তখন যেটা হবে, আপনি যদি, আমার একটা পার্সোনাল ভিউ হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ দেশ যারা উন্নত, ডিজিটাল সার্ভিসে উন্নত, তাদের আসলে এনটিটিএন বলে কোনো কনসেপ্ট নাই। বাংলাদেশে ভিওআইপি হয়েছে, বিভিন্ন ধরনের ম্যাল প্র্যাকটিস হয়েছে, যে কারণে এই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে। কিন্তু এটা আবার সময়ের সাথে সাথে এখন ডিজিটাল ইকোনমিক এবং ইন্টারনেটের প্রসারকে বাধাগ্রস্ত করছে। কিন্তু যেহেতু বিনিয়োগ হয়ে গেছে, সরকারি এবং বেসরকারি বিনিয়োগ হয়ে গেছে, আমরা চাই এটাকে এন্টারটেইন করতে। কিভাবে? যেই পলিসিগুলোর কারণে আমাদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কোম্পানির ফাইবারগুলো অব্যবহৃত রয়ে গেছে, সেগুলোকে ব্যবহারের সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে আমাদেরকে। কারণ একটা ফাইবার যদি 15 থেকে 20 বছর যদি লাইটেন আপ না থাকে, তাহলে সেই ফাইবারটা ব্যবহার উপযোগী নাও থাকতে পারে। তো সুতরাং দেখা যাবে যে এই পুরো বিনিয়োগটাই ভেস্তে যাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে টেলকো গ্রেডের ফাইবার। আমাদের টেলকো গ্রেডের ফাইবার নেই, একেবারে সীমিত। যা আছে সরকারি ফাইবার, বেসরকারি খাতে টেলকো গ্রেডের ফাইবার নাই। ওভারহেড যে ফাইবারটা, এটাকে টেলকো গ্রেড বলা যায় না। তো সেজন্য আমাদেরকে ওই যে রোডম্যাপ আগামী 3 বছর মধ্যে আমার দেখতে হবে যে বাংলাদেশের মেট্রো এলাকায়, বিভাগীয় জেলা শহর, মফস্বল শহরের মধ্যে কোনো ফাইবার ওভারহেড থাকবে না, 100% আন্ডারগ্রাউন্ড থাকতে হবে। আপনারা অ্যাক্টিভ শেয়ারিং কথা বলছেন, এফটিটিএইচ এর কথা বলছেন, তো এই 3 বছরের মধ্যে এগুলো আমাদেরকে অ্যাচিভ করতে হবে। সুমন ভাই কিছু কথা বলেছেন। তো অর্থাৎ টপোলজি চেঞ্জের ঠিক পরপরই আমরা নেটওয়ার্ক ইভলিউশন প্ল্যান নিয়ে আসবো। এই ইভলিউশন প্ল্যানে আমরা একটা রোড ম্যাপ করে ফেলবো, যে আগামী 5 বছরের রোড ম্যাপে আমরা কোন কোন স্টেক হোল্ডারকে কোথায় কোথায় দেখতে চাই। এখন যদি আমি ট্রান্সমিশনটাকে পানির মতো সস্তা করতে পারি, তাহলে যেটা হবে, দুটো ঘটনা ঘটবে। মোবাইল টাওয়ারের যে ফাইবারাইজেশন, সেটা আমরা বাংলাদেশে আমাদের রিজিওনাল স্ট্যান্ডার্ড থেকেও খারাপ, খুবই খারাপ। চেয়ারম্যান সাহেব এবং আমি ওয়ার্ল্ড ব্যাংকের একটা সেমিনারে গিয়েছি, সেখানে প্রত্যেকটা দেশ উপস্থাপন করেছে, যেখানে আমরা লজ্জাজনকভাবে পিছিয়ে। আমাদের সম্ভবত 35 থেকে 40% বেশি না, যেখানে। দর্শক, আমরা ছিলাম আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে। সেখানে কথা বলছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। আমরা এই মুহূর্তে যেতে চাই আলোচনায়। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যে ভারত, পাকিস্তান সহ আশেপাশের যে দেশগুলো রয়েছে, তাদের সাথে এক ধরনের সম্পর্কের নতুন একটি মাত্রা যুক্ত হচ্ছে। ভারতের সাথে এক ধরনের হচ্ছে, পাকিস্তানের সাথে নতুন করে আবার সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। অন্যদিকে চীন বাংলাদেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে চায়, তাদের সাথে ব্যবসা বাণিজ্যের জায়গাটাতে সম্প্রসারণ করতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি
বাজার, সেখানে কিন্তু একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশের রপ্তানিকারকরা। সেখানে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র সরকার, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি, নতুন শুল্ক নীতি, সেখানে নতুন করে শুল্ক আরোপ করার যেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটি আপাতত স্থগিত আছে। সেইখানে আসলে আগামী 3 মাস পর সেটি আবারও কোথায় যাবে এবং সেখানে বাংলাদেশের আসলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জায়গাটা কোথায় রয়েছে, অর্থাৎ বিশ্ব বাণিজ্যে আগামী দিনে বাংলাদেশের কর্মকৌশল কি হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তা কামরুজ্জামান কায়সার, তিনি মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক, এবং অন্যজন রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের বিজনেস আওয়ারে। আমি শুরুতেই যেতে চাই জনাব কায়সার আপনার কাছে, যে এই মুহূর্তে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে আপনাদের যেই পরিস্থিতি, আপনারা এখন আমি জানি যে বিজিএম এর পক্ষ থেকে বায়ারদেরকে চিঠি দেওয়া হয়েছিল যে তারা যাতে শুল্কের বিষয়টা নিয়ে ট্রাম্প সরকারের সাথে আলোচনা করে। যদিও এই মুহূর্তে শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, নতুন যে শুল্ক আরোপ করা হয়েছিল, কিন্তু আগামীতে সেটি আসলে কোথায় যাবে, মানে বাংলাদেশের দিক থেকে আসলে আলোচনার জায়গাটা কোথায়, মানে বিশেষ করে আপনাদের এই যে রপ্তানির জায়গাটাতে সরকারের সাথে আপনাদের কি কথাবার্তা হচ্ছে? কারণ 3 মাস পর এটি যদি আবারও বহাল করা হয়, সেক্ষেত্রে তৈরি পোশাক খাত কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে? আসার জন্য তো আপনারা জানেন যে বাংলাদেশ হলো যুক্তরাষ্ট্রে একটি বড় রপ্তানিকারক, বিশেষ করে তৈরি পোশাকের জন্য, এবং আমাদের যত এক্সপোর্ট হয় তার একটি বড় বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের বাজারকে অনেক গুরুত্ব দিই। আমাদের প্রবৃদ্ধি হচ্ছে যুক্তরাষ্ট্রে, উত্তরোত্তর প্রবৃদ্ধি হচ্ছে। আমাদের কোয়ালিটি, আমাদের সস্তা পণ্যের সরবরাহের কারণে যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকায় আমাদের পণ্যের প্রসারও হচ্ছে, এবং এই দিকটাকে আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি নর্থ আমেরিকান মার্কেটকে। তো সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন থেকে যে ট্যারিফ রিভাইজ করে আমাদের উপরে 37% একটা শুল্ক আরোপের একটা বিষয় এসেছে, সেক্ষেত্রে আমরা কূটনৈতিক অর্থনীতির মাধ্যমে বিষয়টিকে দেখছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশকে 90 দিনের জন্য একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এবং এরই মধ্যে আমাদের বিজিএমই বলেন, ট্রেড বডি এবং আমাদের সরকার থেকে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। এবং আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে পারি, আপনারা জানেন যে আমাদের রপ্তানি হয় প্রায় 8 থেকে 10 বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে, তার বিপরীতে বাংলাদেশ আমদানি করে 2 বিলিয়ন ইউএস ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য। তো এখানে প্রায় আপনার 6-7-8 বিলিয়ন ইউএস ডলারের একটা ঘাটতি আছে। মার্কিন যুক্তরাষ্ট্র চায় যাতে এই বাণিজ্য ঘাটতিটা কমে আসে, তাদের পণ্য যাতে বাংলাদেশে বেশি করে আসে, সেক্ষেত্রে দুই দেশের মধ্যে একটা আপনার উইন উইন সিচুয়েশন তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরাও কিছু পদক্ষেপ নিয়েছি, কারণ আমাদের যে বেশি যে পণ্যটা আমরা যুক্তরাষ্ট্র থেকে আনি তৈরি পোশাকের ক্ষেত্রেই যে আমি বলি, সেটা কাঁচা তুলা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনি। সেটার কিন্তু আপনার ট্যারিফ কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে খুবই কম দেওয়া হয়েছে, 0.5 বা এটা শূন্যের কোটাই বলা যায়। তো আমরা যদি তাদের কাঁচা তুলা অনেকটা জিরো ট্যারিফে যদি আমরা একটু বেশি পরিমাণে আনি, তাহলে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের তৈরি পোশাকের ক্ষেত্রে আমরা একটা নেগোসিয়েশন স্পেস পাই, যে তোমাদের কাঁচা পণ্য আমরা বেশি করে আনছি এবং সেটি আবার তোমাদেরকে আমরা রিটার্ন করছি ফিনিশড ফর্মে, তাহলে তোমরা আমাদেরকে এত বেশি ট্যারিফ আরোপ করবে কেন? এছাড়া অন্যান্য অনেক আরো পণ্য আছে, যেমন সোয়াবিন বীজ আছে, আপনার বিউটেন আছে, যেটা আপনার এলএনজির একটি উপকরণ, সহ অন্যান্য মেডিসিনাল আইটেমও আমরা যুক্তরাষ্ট্র থেকে আনি। তো এগুলো সবগুলোই কিন্তু আপনার আছে, আপনার একটা সহনীয় পর্যায়ে ট্যারিফ আছে আর কি। কিন্তু যেটা খুবই কম আনা হয়, আমি বলি আপনাকে, যে ফোর্ড গাড়ি, যুক্তরাষ্ট্র থেকে যে ফোর্ড গাড়ির যে ট্যাক্স, ইম্পোর্ট ট্যাক্স হলো 400%, হুইস্কি সেটা হলো 600%। তো এগুলো তো আসলে খুবই কম আসে বাংলাদেশে। আপনার সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গিয়েছে সব মিলে আপনার 8টি ফোর্ড গাড়ি এসেছে বাংলাদেশে এক অর্থ বছরে, আর আপনার 250 বোতল আপনার এসেছে আপনার হুইস্কি। এটা কি খুব একটা সিগনিফিকেন্ট বিষয়? এগুলোকে আমরা ওভারকাম করতে পারি, যুক্তরাষ্ট্র প্রশাসনকে বুঝাতে পারি যে আমাদের লাক্সারিয়াস আইটেম আমরা খুবই কম আনি বাংলাদেশে,
আমরা যেটা নিত্য প্রয়োজনীয় এবং যেটা বাল্ক ভলিউমে ইউজ হয় সেটাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটু বেশি পরিমাণে আনি এবং আনতে পারি। সেক্ষেত্রে আমাদের উপরে যে আরোপিত নতুন যে শুল্ক এটাকে রিভাইজ করার জন্য তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হব এবং আশা করি আমাদের তরফ থেকে যে ডিলটা যাবে, যে অফারটা যুক্তরাষ্ট্রের কাছে যাবে সেটা তাদের কাছে খুব গ্রহণযোগ্য হবে। বিনিময়ে আমরা একদমই ন্যূনতম যে ট্যারিফ মিনিমাম 10% যদি আমরা আসতে পারি তাহলে আমরা প্রতিযোগী দেশগুলোর সাথে আমরা প্রতিযোগিতায় আরো এগিয়ে থাকব এবং আমাদের তৈরি পোশাকের একটা ভালো বাজার আরো প্রসারিত হবে যুক্তরাষ্ট্রে। কারণ আপনি জানেন যে সস্তা শ্রমে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার মতো বাংলাদেশের বিকল্প কোনো গন্তব্য এখনো কিন্তু যুক্তরাষ্ট্রের হাতে নেই। জি জনাব কায়সার, আপনি জি আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে ডাক্তার রাকিব আল হাসান আছেন, তিনি ভূ রাজনীতি নিয়ে আসলে গবেষণা করে থাকেন, লেখালেখি করে থাকেন এবং আমাদের যে বাংলাদেশের সাথে যে রাজনৈতিক সম্পর্ক যেটার সাথে আসলে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত, সেই অর্থনৈতিক সম্পর্কগুলোতে নতুনভাবে মেরুকরণ হতে যাচ্ছে আমরা জানি। আমরা সেটা নিয়ে আলোচনা করব, আমরা ভারত পাকিস্তান প্রসঙ্গে অবশ্যই আলোচনা করব, কিন্তু এই প্রসঙ্গে একটু আমরা ডাক্তার রাকিব আপনার কাছ থেকে জানতে চাই যে এই মুহূর্তে নেগোসিয়েশনের জায়গাটাতে যেটি আসলে জনাব কায়সার বলছিলেন, আমাদের হাতে খুব বেশি কি টুল আছে কিনা, মানে এই যে শুল্কটাকে আবারও নতুন করে যাতে বিবেচনা করে যুক্তরাষ্ট্র সরকার, সেই জায়গাটাতে আসলে কি করা যেতে পারে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আমি ওনার কথার প্রসঙ্গ টেনে আমি তার সাথে কিছু যোগ করতে চাই। শুরুতে হচ্ছে কি, দেখুন ট্রাম্প আসলে যে নতুন যে শুল্ক নীতি আরোপ করেছে বাংলাদেশের উপর, সেখানে 37% বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হয়েছিল। পরবর্তীতে চীন ব্যতীত সকল দেশের জন্য সেটি আপাতত 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। তারপরও বাংলাদেশের সাথে এখন উইদাউট চীন সবার জন্যই 10% ইজ ইকুয়াল। তো সেই 10% ইকুয়ালের জন্য হলো বাংলাদেশে এই মুহূর্তে 10% যে ট্যারিফটা ধার্য করা হয়েছে, সেই ট্যারিফের জন্য বাংলাদেশের যে পণ্যগুলা যায় আমরা কিন্তু খুব মানে প্রফিটেবল, খুবই মার্জিনালাইজড আমরা প্রফিট করি আমাদের ব্যবসায়ীগুলা। এবং আমাদের খুব যেহেতু আমাদের অনেক কম্পিটিটিভ রয়েছে, কম্বোডিয়া, ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, তো সেই জায়গা থেকে এই বিশ্ব বাজারগুলো ধরার জন্য হচ্ছে কি আমাদেরকে আসলে খুব বেশি লার্জ স্কেলে আমাদের প্রফিট করা যায় না। তো সেই জায়গা থেকে নতুন যে 10% যে ট্যারিফ যে অ্যাপ্লাই হয়েছে, সেই 10% এরিফের জন্য যে আমাদের যে আমেরিকার যে ভাইয়াররা কি আসলে কি 10% দিতে রাজি হচ্ছে? তারা কিন্তু রাজি হচ্ছে না। সে 10% কিন্তু আলটিমেটলি যারা এক্সপোর্ট করছে, মানে আমাদের বাংলাদেশি যে গার্মেন্টস গুলা কিংবা বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, তো তারাই কিন্তু আসলে সেটাকে বহন করতে হচ্ছে। তো আলটিমেটলি হচ্ছে কি এটার প্রেসারটা কিন্তু বাংলাদেশের উপর পড়ছে। এটা হচ্ছে আমাদের একটা এই মুহূর্তে একটা ইমিডিয়েট ইফেক্ট। তো আসলে যে তার পরবর্তী 3 মাস পরে কি হবে আমরা কিন্তু সেটা এখনো নিশ্চিত নই। তো যেহেতু একটা ট্রাম্পের ধারণা করা যাচ্ছে ট্রাম্পের এই পুরো 4 বছর প্রেসিডেন্সিয়াল অর্ডারেই ট্যারিফ যুদ্ধটি খুব ভালোভাবে চলবে। আমরা ট্রাম্পের গত মেয়াদও আমরা সেটা লক্ষ্য করেছি। আর এই মেয়াদে ট্রাম্প কিন্তু ক্ষমতা আসার আগ থেকেই কিন্তু সে এটা আসলে ঘোষণা দিয়ে আসছিল যে বিশ্ব কিন্তু একটা নতুন ট্যারিফ যুদ্ধে যাচ্ছে, এবং সেই ট্যারিফ যুদ্ধে যাওয়ার জন্য আমেরিকাকেও সে আগে থেকে প্রস্তুত থাকার জন্য একটা ইঙ্গিত দিয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের এই মুহূর্তে যে 10% ট্যারিফের ফলে যে ইমিডিয়েট ইফেক্টটা আমরা দেখছি, এটা হচ্ছে কি আসলে বায়াররা কিন্তু আসলে সেটা নিচ্ছে না। তো এটা কিন্তু আসলে আমাদের এক্সপোর্টের উপরেই আসলে সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে আসলে বাধ্য করা হচ্ছে আর কি। তো আসলে 10% পরেও যদি 3 মাস পরবর্তী ধরুন এটা রিভাইজ করা হলো বা করা হলো না, তো সেক্ষেত্রে আসলে আমাদের ইমিডিয়েট ইফেক্ট বা লং টার্ম ইফেক্ট কি হতে পারে? আসলে দেখুন ওই কামরুজ্জামান ভাই যেটা বলছিলেন যে সেটা হচ্ছে আমাদের যে বিশাল একটা বাণিজ্য ঘাটতি, সেই বাণিজ্য ঘাটতিটা আসলে কমানোর জন্য আসলে ট্রাম্পের এই ট্যারিফটা মানে আরোপ করা হয়েছে, এবং সারা বিশ্বের জন্য সে আসলে চাচ্ছে যে মানে আমেরিকা হচ্ছে কি তার বাণিজ্য ঘাটতিকে কমাতে চায়। এমনকি শুধু তাই নয়, ট্রাম্প বিশ্বের যে সংস্থাগুলোকে আমেরিকা আসলে ফান্ডিং করে থাকে, সেখানেও ট্রাম্পের দাবি ছিল যে এখানে শুধু আমেরিকা কেন ফান্ডিং করবে, যারা শুধু সুবিধা নেই ইউরোপের অন্য দেশগুলো, পাশ্চাত্য দেশগুলো, তারাও সমানভাবে ফান্ডিং করবে। যার কারণে সে পরবর্তী সময়ে যে ইউএসআইডি এবং আপনার হচ্ছে কি ডব্লিউএইচও, ডব্লিউটিও, অন্যান্য যে সংস্থাগুলো সেগুলো থেকে সে সরে আসার ইঙ্গিত দিয়েছে। অলরেডি আমরা কিন্তু জানি যে ইউএসআইডি ফান্ড অফ করা হয়েছে, এবং ডব্লিউএইচও বা জাতিসংঘ ইউএন ফান্ডিং সেগুলো থেকে আসলে সরে আসার, পর্যায়ক্রমে সরে আসার ব্যাপারে ট্রাম্পের নীতিসম্মত হয়েছে। এমনকি শুধু তাই নয়, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকেও ট্রাম্পের আমেরিকা সরে আসার একটি ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং আমরা ইমিডিয়েট ইফেক্টের কারণে যেটা দেখছি সেটা হচ্ছে কি আসলে আমাদের যেহেতু আমাদের হাতে সময় রয়েছে 3 মাস, আমরা নেগোশিয়েট করতে পারি যে আমেরিকার গভর্নমেন্টের সাথে। এবং আমরা জানি যে ট্রাম্প এবং তার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ইলন মাস্ক দুজনে আসলে প্রচুর পরিমাণ ট্রানজেকশনাল। ট্রাম্প চায় আসলে হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য, এবং তার সাথে পরবর্তী সময় আমেরিকার সাথে সেই বাণিজ্য নতুন করে বাণিজ্য প্রচারণা চালানোর জন্য। তো সেই জায়গা থেকে দেখুন আমাদের 2024 সালে এখন পর্যন্ত আমাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমরা
আমেরিকা থেকে আমরা আসলে রপ্তানি করেছি আমরা 840 বা 80 কোটি ডলার, এবং বিনিময়ে আমরা আমদানি করেছি 220 কোটি ডলার। এবং আমাদের আমদানির মধ্যে সবচেয়ে বেশি পণ্য আমরা আমদানি করেছি হচ্ছে সয়াবিন জাতীয় পণ্য, এবং তার পরবর্তী হচ্ছে স্ক্র্যাপ এবং লোহা জাতীয় পণ্য। তারপর আরো অনেক আইটেম রয়েছে আমাদের। তো সে জায়গা থেকে আসলে আমেরিকা থেকে আসলে আমাদের আমদানি করার আসলে সেই সুযোগটা আসলে কত বেশি, সেটা আসলে আমাদেরকে ফিজিবিলিটি দেখতে হবে। তো আসলে এখানে অনেকে আসলে পরামর্শ দিচ্ছেন যে আমরা যেন আমেরিকা থেকে আসলে আমরা রিকন্ডিশন গাড়ি, যেটা আসলে জাপান থেকে মূলত আমরা ইম্পোর্ট করে থাকি, সেটাকে যেন আমরা জাপান থেকে কমিয়ে আমরা আমেরিকা থেকে করতে পারি। তো আসলে দেখুন, জাপানের গাড়ি সারা ওয়ার্ল্ডে এত মার্কেট পেয়েছে কেন? সেটা হচ্ছে তারা হচ্ছে কম খরচে বেশি এফিকেসি তারা দিয়েছে, যেটা আসলে আমেরিকার মার্কেট আসলে তারা সেটা পারেনি। আপনি দেখেন আমেরিকাতে একটা গাড়ির কথা আমি যদি আপনাকে উদাহরণ দিব, লিঙ্কন একটা গাড়ি রয়েছে, তো সেই গাড়িটি পার কিলোমিটারে পার লিটারে ডিজেলে তারা হচ্ছে মাত্র 2 কিলোমিটার যেতে পারে। সেই জায়গা থেকে ধরেন জাপানি গাড়িগুলোতে পার কিলোমিটারে পার লিটারে সেটা তার হচ্ছে 25-30 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তো সেই জায়গা থেকে আসলে ফিজিবিলিটি টেস্ট আমরা দেখতে হবে। আমরা চাইলে তো আসলে সবকিছু পারি না, এবং যে বিশাল একটা দূরত্বের ব্যাপার রয়েছে সেটার থেকে আসলে অনেক দূর ঘুরে আসতে আসলে কষ্ট অনেক বেড়ে যায়। জি। তো সুতরাং আমরা আসলে চাইলেও আসলে সবকিছু আসলে পারবো না। জি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জি। কথা হচ্ছে কি, আমাদের নেগোসিয়েশন করতে হবে। জি, অবশ্যই ডাক্তার রাকিব, আপনার কাছে আবারও আসবো আমরা। জনাব কায়সারের কাছে আমরা যেতে চাই। জনাব কায়সার, এই যে ট্রাম্পের যে শুল্ক নীতি, এটির কারণে বাংলাদেশের সুযোগও তো কিছুটা তৈরি হয়েছে। কারণ ট্রাম্প অন্যান্য দেশের ক্ষেত্রে যতটা নমনীয়, চীনের ক্ষেত্রে কিন্তু ঠিক ততটাই কঠোর অবস্থানে, এবং সেই জায়গাটাতে চীনের সাথে যদি এই এবং চীনের উপর শুল্কর হারও কিন্তু 124% বেশি, প্রায় 147% শুল্ক আরোপ করা হয়েছে। সেই জায়গাটাতে যেহেতু চীন যুক্তরাষ্ট্রের একটি বড় রপ্তানিকারক, সেই জায়গাটাতে সেই বাজারটা দখল করার একটা সুযোগ নিশ্চয়ই বাংলাদেশের মতো দেশগুলো আছে। সেখানে আপনি কেমন সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ। আমি তো এর আগে বলেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র। তো সেক্ষেত্রে আমাদের সেখানে ওভেন, জিন্স, আপনার নিটওয়্যার, সোয়েটার, এই 4-5টা ক্যাটাগরির পণ্য কিন্তু সেখানে খুব ব্যাপক হারে সেখানে বাজারজাত হচ্ছে, আমরা পাঠাচ্ছি। এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের একটা ব্র্যান্ড ইমেজ আছে, মেড ইন বাংলাদেশ, একটা চমৎকার একটা ব্র্যান্ড হিসাবে আমেরিকান সাধারণ ক্রেতাদের কাছে এটা খুবই পরিচিত। তো সেক্ষেত্রে আমরা খুবই আশাবাদী যে আমাদের যে সস্তা শ্রমে যে কোয়ালিটি প্রোডাক্ট আমরা তৈরি করে যুক্তরাষ্ট্র বাজারকে আমরা ধরতে পেরেছি, এবং আমাদের যে কমপ্লায়েন্স, যেটা আপনারা জানেন যে 2013 সালে আপনার রানা প্লাজার দুর্ঘটনার পর এবং তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের পর আমরা ব্যাপকভাবে আমরা কমপ্লায়েন্স আমরা করেছি। আমাদের ফ্যাক্টরি যে রিমিডিয়াল মেজার্স গুলোকে আমরা অনেক উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছি, এবং আপনারা জানেন এটাও যে পৃথিবীর সেরা 20টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশেই আছে প্রায় 17টা। তো আমরা তো এটা আমাদের মোর দেন 40 ইয়ার্স গবেষণা বা চেষ্টা বা আমাদের যে আন্তরিকতা, আমাদের যে উদ্যোক্তাদের যে অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সারা বিশ্বে সমাদৃত হয়েছে। তো আমাদের চেয়ে কম দামে আমেরিকা বিকল্প কোন ডেস্টিনেশন থেকে পাবে, সেটা একটু কষ্টকরই হবে। আর সেটা হচ্ছে যে আমরা আমেরিকার সাথে আমাদের কূটনৈতিক যে প্রচেষ্টা সেটা অনেক আগে থেকে অব্যাহত আছে, এবং এটা থাকবে আশা করি। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় তার একটা টিম নিয়ে আপনার আমেরিকা যাচ্ছে। বিশেষ করে আমাদের জিএসপি যেটা স্থগিত ছিল দীর্ঘদিন ধরেই আর কি, এই জিএসপি উইথড্রয়ালের জন্য উনি জোর প্রচেষ্টা চালাবেন। এক্ষেত্রে আমেরিকার প্রশাসনের সাথে আমাদের কিছু ট্রেড ডিফিসিট নিয়ে কথাবার্তার পাশাপাশি আমরা আমদানি বাড়ানো এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে তারা যতটা আগ্রহী, এবং আমাদের সরকারের তরফ থেকে এখন একটা অনুকূল পরিবেশ আছে। আমাদের সাথে তাদের বাণিজ্যিক কূটনৈতিক সব সম্পর্কই ভালো, এবং বাংলাদেশ ভূ রাজনৈতিক ভাবে একটি ভালো অবস্থানে আছে বলে যুক্তরাষ্ট্রের অনেক আগ্রহ এখানে আছে। সবকিছু মিলিয়ে আমরা আশা করি যুক্তরাষ্ট্রের বাজারে আমরা বিশেষ করে তৈরি পোশাক সহ অন্যান্য পণ্যের প্রসার আমরা ঘটাতে পারবো। এবং এটাতে এখন মেইন যে বিষয়টা দরকার সেটা হলো আমাদের কূটনৈতিক অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে ইউনূস প্রশাসনের একটা ভালো সুযোগ আছে। আপনারা জানেন যে উনি নোবেল লরিয়েট
হিসাবে শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বে ওনার একটা ব্যক্তি ইমেজ আছে। উনি শুধু একটা ব্যক্তি নন, উনি একটা প্রতিষ্ঠান হিসেবে সারা বিশ্বে এখন সমাদৃত হয়ে আছেন। তো এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই বাণিজ্য প্রসারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে একটা ভালো অবস্থানে যেতে পারবো। আর যেই বিষয়টা আমি এর আগেও বলেছি যে আমাদের যে ট্রেড ডিফিসিটটা আছে, এই ট্রেড ডিফিসিটটা কমানোর আমাদের অনেক সুযোগ আছে। আমরা যুক্তরাষ্ট্রে কাঁচা তুলা আনতে পারি, যে তুলার মান অনেক অনেক ভালো। আমরা সেই তুলা আমদানি বাড়াতে পারি, আমাদের সয়াবিন বীজ আমরা সেখান থেকে আনতে পারি, আমরা স্ক্র্যাপ যেটা আছে সেটাও আমরা ব্যাপক হারে আনতে পারি। আমাদের অনেক সুযোগ আছে। যুক্তরাষ্ট্রে যে পণ্যগুলো বাংলাদেশে আনার ক্ষেত্রে একটু ভয় ভীতি বা অনেক ধরনের মানে একটা প্রচার প্রচারণা ছিল, সেটাকে আমরা দূরীভূত করে আমরা এটা ইজি করতে পারি। এটা একটা উইন উইন সিচুয়েশন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাজার যেমন তাদের প্রয়োজন, আমাদেরও যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপক হারে অংশগ্রহণটা আরো বেশি প্রয়োজন। তো সবকিছু মিলিয়ে আমি তো মনে করি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার পছন্দের তালিকায় আগেও রেখেছে, এখনো রাখবে। এখন শুধু আমাদের দুই তরফ থেকে আমাদের কিছু বিনিময়, যে আমি কি দিচ্ছি, সে আমাকে কি দিচ্ছে। এবং এই যে আপনি জানেন যে ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী, উনি একজন ব্যবসায়ী রাজনীতিক এবং একজন রাষ্ট্রনায়ক। তো উনি ওনার স্বার্থটা দেখবেন, এটাই খুব স্বাভাবিক। আমরা কেনই বা কিছু কিছু পণ্যের উপরে এত বেশি টেরিফ আমরা ধরে রেখেছিলাম। 74% অন অ্যান এভারেজ টেরিফ ছিল যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে আমদানি ক্ষেত্রে। আমরা কেন 74% দিয়ে রাখবো? কারণ আপনি জানেন কয়েকটি পণ্যের কারণেই সেটা 74% চলে গিয়েছে। সেটা হলো লাক্সারিয়াস আইটেম। লাক্সারিয়াস আইটেমের ভিতরে আপনার এই যে উন্নত মানের গাড়ি, তারপরে হুইস্কি এবং কিছু আপনার ইলেকট্রনিক্স আইটেম। আমরা তো এগুলো খুব একটা আনি না। তো ওই আইটেম গুলোকে যদি আমরা ওভারকাম করি। জি জনাব কায়সার, আপনি বলছিলেন যে আসলে এই যে বিশেষ করে যে লাক্সারিয়াস আইটেমগুলোর ক্ষেত্রে আরো বেশি আমদানি করা যায় কিনা ট্যারিফ কমিয়ে। আপনি কূটনৈতিক তৎপরতার কথা বলছিলেন, আমি এই প্রসঙ্গে ডাক্তার রাকিবের কাছে জানতে চাই যে এই যে কূটনৈতিক তৎপরতা, কিন্তু আমরা গত 6 মাসে আমরা বেশ তৎপরতা দেখেছি এই ডক্টর ইউনূসের সরকারের, এবং সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিশেষ করে ভারতের সাথে যে এক ধরনের একতরফা সম্পর্ক ছিল বাংলাদেশের, ভারত ডোমিনেটেড সম্পর্ক, সেই জায়গাটা থেকে বাংলাদেশ কিছুটা বের হয়ে আসার চেষ্টা করছে, এবং সেখানে সেটি করতে গিয়ে সম্পর্কের জায়গাটাতে কিছুটা টানাপোড়েন আমরা দেখতে পাচ্ছি। যে কিছু কিছু সিদ্ধান্ত আসছে, যেমন ভারত সরকার এর মধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, এর বিপরীতে বাংলাদেশ আবার স্থলপথে যে সুতা আমদানি সেটি বন্ধ করেছে। এই যে সম্পর্ক ভারতের সাথে আমাদের সম্পর্কটার এই টানাপোড়েনটাকে আপনি কিভাবে দেখেন? অন্যদিকে পাকিস্তানের সাথে নতুন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক, সেটির সম্ভাবনা কেমন দেখেন? আচ্ছা, আপনাকে আবারও ধন্যবাদ। আমি আপনার প্রসঙ্গের আগে আমি একটি প্রসঙ্গ একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে কি, আমাদের যে মানে কটন আমদানির কথা বলা হচ্ছে, তো সেই কটন আমদানির যে ফিজিবিলিটি টেস্ট যদি আপনি দেখেন, সেই কটন আমদানি করতে গেলে আসলে যে পরিমাণ, আমরা যদি জিরো মানে একেবারে মিনিমাম শুল্কতে যদি আমরা ইম্পোর্ট করি, কিন্তু তার পরবর্তীতেও যদি আমরা যে পরিমাণ ট্রান্সপোর্ট শিপিং খরচ আসবে, সেই ট্রান্সশিপ খরচ যদি আপনি যোগ করলে আসলে সেখানে প্রফিটেবল মার্জিন খুবই সামান্য থাকে এবং অনেক ক্ষেত্রে লস সম্মুখীন থাকে। সুতরাং আসলে এটা চাইলেও যে বাংলাদেশ খুব বেশি পারবে আমার কাছে মনে হয় না। আর সেকেন্ড বিষয় হচ্ছে কি, ধরেন বাংলাদেশের তো আসলে রেডিমেড গার্মেন্টস আরএমজি, বাংলাদেশে কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রি তত শক্তিশালী না, এবং আমাদের যদি সেই শক্তিশালী টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি করতে পারি ভাই, এই সমসাপেক্ষ ব্যাপার, কিন্তু আমাদের সেদিকেও ফোকাস করতে হবে, না হলে কিন্তু আসলে আমরা এই জিনিসটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবো। আর 3 নম্বর বিষয় হচ্ছে কি, ধরেন যে যেহেতু আমাদের এখানে নতুন করে সম্ভাবনা সুযোগ তৈরি হতে পারে যে চায়না থেকে অনেকগুলো অর্ডার এসব দেশে চলে আসতে পারে, তো সেই জায়গা থেকে হলেও কিন্তু বাংলাদেশে তো আসলে ধরেন যে কাঁচামালগুলো তো বেশিরভাগ ইম্পোর্ট নির্ভর, তো সেই জায়গা থেকে আমাদের এই এগুলো উৎপাদন ক্ষমতাগুলো আমাদেরকে বাড়াতে হবে। একই সাথে যেটা যুক্তরাষ্ট্রের সিকিউরিটির জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি যে মানে ভয়ের কারণ মনে করছে, সেটা হচ্ছে কি, চায়না প্রক্সি হিসেবে বাংলাদেশ দিয়ে কিছু হচ্ছে কি মানে এক্সপোর্ট করবে আর কি। তো সেই জায়গা থেকে যদি আবার আমেরিকা বা তারা যদি এটা টের পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের উপর তারা জোরপূর্বক মানে আবারও ট্যারিফ বাড়াইতে পারে। সুতরাং এসব বিষয়ে আমাদের আসলে কূটনৈতিক তৎপরতা খুব স্ট্রং ভাবে নেগোশিয়েট করা দরকার। এবার আসি আপনার অন্য প্রসঙ্গে। সেই প্রসঙ্গ হচ্ছে কি, ধরুন আমরা ভারতের সাথে এবং পাকিস্তানের বিষয় যদি আপনি টেনেছেন, আমি সে প্রসঙ্গে কিছু আলোকপাত করতে চাই। ধরুন ভারতের সাথে এই গভর্নমেন্ট, অন্তত আমি গভর্নমেন্টকে অন্তত একটা কারণ হলো আমি অ্যাপ্রিসিয়েট করবো, সেটি হচ্ছে ধরেন আমরা এই গভর্নমেন্ট অন্তত আমাদেরকে একটা ওয়ান ওয়ে ডিপ্লোমেসি থেকে একটা মাল্টি ডাইমেনশনাল ডিপ্লোমেসিতে প্রবেশ করেছে নতুন যুগে। গত 15 বছর হাসিনার ফ্যাসিলিটি আমলে আমরা আসলে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রিত হতো দিল্লি থেকে, এটা হচ্ছে ফ্যাক্ট। এখন সেই ফ্যাক্টের জায়গা থেকে ধরেন আমরা আসলে অন্য দেশগুলোকে আসলে কিভাবে দেখবো, কার সাথে কিভাবে নেগোশিয়েট করবো, সেই সিদ্ধান্ত আসলে দিল্লি থেকে আসতো। তো এই ইউনূস সরকার একটা অন্তত মানে ট্রেডমার্ক বা বেঞ্চমার্কটা রেডি করে দিয়ে গেছে, যে সেটি হচ্ছে কি আসলে আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি
ডুবছি এবং হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতিতে আমরা আবদ্ধ হচ্ছি। তো সেই নতুন কোনো গভর্নমেন্ট আসলে সেইটা আসলে উস্কানো বা এটাকে পার করাটা খুবই টাফ হবে। তো সেই জায়গা থেকে ধরুন আমরা এই ভারত যেহেতু অনেক প্রেসারে রয়েছে, এবং আরেকটি বড় কারণ হচ্ছে কি ধরুন বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক অনেক গাঢ় হচ্ছে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চায়না সফর করেছেন, যদিও তিনি এর আগে ভারত সফর করতে চেয়েছিলেন, কিন্তু ভারত থেকে আমরা কোনো ইতিবাচক সাড়া দেখিনি। পরবর্তী সময় তিনি বিমস্টেকে একটি অনেক বাধ্য হয়ে তিনি এক প্রকার বাধ্য হয়ে তিনি সাইডলাইন মিটিং করেছেন। তো তার আসলে আমাদের এখানে চাইনিজ এঙ্গেজ বাড়লে আসলে এটা ভারতের টেনশনের কারণ। একই সাথে যখন চাইনিজ এঙ্গেজমেন্ট বাড়বে, পাকিস্তানের কোলাটারালি পাকিস্তানের এঙ্গেজমেন্টও বাড়বে। তো সেই জায়গা থেকে আসলে ভারত বাংলাদেশকে আসলে একটি মেসেজ বার্তা প্রদান করার জন্যই আসলে তারা শিপমেন্ট যে সুবিধাটি সেটি বাতিল করেছে। তো শুরুতে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে সেটি ছিল আমাদের খুব বেশি ক্ষতি হবে না। পরবর্তী দেখা গেছে যে আমরা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আমাদের 2000 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হতে পারে। তো সেই ক্ষতিপূরণ হিসেবে আসলে তাদেরকে এই মুহূর্তে 2000 কোটি টাকার এটা কি বলে আপনার মানে ইয়ে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে কি সেই 2000 কোটি টাকার আসলে আমাদের দেখতে হবে যে আমরা যে সুবিধাগুলো পেতাম, তো সেই জায়গা থেকে আসলে ধরেন আমরা যে বাইল্যান্ড ভারতের এগুলো ইউজ করতে পারতাম, সেইটা এখন আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের থেকে বলা হচ্ছে যে আমরা নতুন বিমানবন্দরে থার্ড টার্মিনাল ইউজ করতে পারবো, কিংবা আমাদের অন্যান্য এয়ারপোর্ট গুলোকে আমরা সক্ষমতা অর্জন করতে পারবো। তো সেটাও একটা আসলে সমস্যাপূর্ণ ব্যাপার। কিন্তু আমি মনে করি যে আসলে একই সাথে আমাদের সেই ক্যাপাসিটি বিল্ডিং এর দিকে মনোযোগ দেওয়া উচিত। যদি ক্যাপাসিটি বিল্ডিং এ যদি আমরা মনোযোগী হই, তাহলে আসলে আমরা ইমিডিয়েট ইফেক্ট না হলে মিড টার্ম ইফেক্টে আসলে আমরা এই ক্ষতিটা পূরণ জি, করতে পারবো। অবশ্যই আর ক্যাপাসিটি তৃতীয় বিষয় বিল্ডিং হচ্ছে এর কি দিকে আসলে নিশ্চয়ই বাংলাদেশকে আসলে নজর দিতে হবে। এটি এটির আসলে কোনো বিকল্প নেই। আমি শেষ করব জনাব কায়সার, আপনাকে ছোট্ট করে এই প্রসঙ্গে ভারত এবং পাকিস্তানের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের নতুন সম্ভাবনা কি যে দেখছেন, চ্যালেঞ্জ কি দেখছেন, খুব ছোট করে জানতে চাইবো 1 মিনিটের মধ্যে। আমি যদি খুব ছোট করেই বলি তাহলে বলতে হয় ভারতের যে নিষেধাজ্ঞা সেটা আমাদের জন্য এক ক্ষেত্রে আশীর্বাদ। এবং যখনই তারা কোনো নিষেধাজ্ঞা দিয়েছে আমরা ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে তৎপর হয়েছি এবং আমরা সফলকাম হয়েছি। 2014 সালে যখন গরু রপ্তানি বন্ধ করে দেয়, আমাদের কিন্তু লাইভ স্টক ক্যাটেল ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে বাংলাদেশে। 1991 সালে যখন তারা ডিম রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশে এখন 5 লক্ষ আপনার পোল্ট্রি ফার্ম ডেভেলপ করেছে। বাংলাদেশ এখন ডিম রপ্তানি করতে সক্ষম একটি দেশ হয়েছে। তো যখনই একটা নিষেধাজ্ঞা আসে তখনই কিন্তু আমাদের বিকল্প পথ খোঁজার একটা চিন্তা আমাদের আসে, এবং সেই চিন্তার আলোকে কিন্তু আমাদের সক্ষমতার জায়গাগুলো বাড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু অনেক তৎপরতা আমাদের মাথায় এসেছে। এবং এই যে থার্ড টার্মিনাল চালু করা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু করার যে বিষয়টা চলে আসছে, আগামীকাল আপনার জাপানিজ একটা টিম আসবে আমাদের গভীর সমুদ্র বন্দরের সাথে চুক্তি করে এই বন্দরটাকে সচল করার একটা চিন্তা ভাবনা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এই সবকিছু মিলেই কাউকে তো আসলে কোনো নিষেধাজ্ঞা দিয়ে আটকিয়ে রাখা যায় না। রাইট। যখনই একটা মানে নিষেধাজ্ঞা আসে তখন কিন্তু একটা নেসেসিটিজ এর আলোকে একটা ইনভেনশন তৈরি হয়ে যায়। তো আমরা সেই পথে এগুচ্ছি। আশা করি আমাদের এই নিষেধাজ্ঞা আমাদের আগামী দিনে আমাদের সমৃদ্ধির একটা সোপান তৈরি করবে। জি। আপনাকে ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ জনাব কামরুজ্জামান কায়সার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর রাকিব, আপনিও আমাদের সাথে সময় দিয়েছেন বিজনেস আওয়ারে, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম আন্তর্জাতিক বাণিজ্যে আগামীর কৌশল কি হবে সেই বিষয়ে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত ছিলেন। এই মুহূর্তে আমরা যেতে চাই বিরতিতে। বিজনেস আওয়ারে সময় হয়েছে এবং বিরতির পর আমরা আসবো অন্যান্য সংবাদ নিয়ে। দেশ ও বিশ্ব বাণিজ্যের আরো খবর আছে আমাদের কাছে, সাথেই থাকবেন আশা করছি। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবার জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতে মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, আজকের যে বাজার দর, সেখানে মার্কিন ডলার দীর্ঘদিন ধরে একই দামে বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 121 টাকায় কিনে 122 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের ইউরোর কেনা দর 127 টাকা, বিক্রয় 131 টাকা। পাউন্ড কেনা হচ্ছে 149 টাকায়, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কেনা দর, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল কেনা হচ্ছে 32 টাকায়, বিক্রি হচ্ছে 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কিনে মুদ্রার পর আমরা স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণের দাম পড়ছে 1,65,000 টাকার বেশি, 21 ক্যারেট 1,57,000, 18 ক্যারেটের দাম 1,35,000 টাকার বেশি। সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,11,659 টাকায়। রূপার দরদাম জানাতে চাই।
22 ক্যারেট রূপা প্রতি গ্রামের দাম 221 টাকা, ভরিতে পড়ছে 2578 টাকা। 21 ক্যারেট রূপা 2449, 18 ক্যারেট 2111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1586 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে আরও একটি বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। এবছর সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো আবাদে রংপুর অঞ্চলের কৃষকের উৎপাদন খরচ বেড়েছে 1.5 গুণেরও বেশি। কৃষকরা জানিয়েছেন, আশানুরূপ উৎপাদন না হলে বড় ধরনের লোকসানের শঙ্কা রয়েছে তাদের। কৃষকরা বলছেন, সেচ নির্ভর বোরো মৌসুমে ডিজেল এবং সারের দামে সরকারের বাড়তি নজরদারি প্রয়োজন। আর মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রেজাউল করিম মানিকের রিপোর্ট। রংপুর নগরীর আমাশু কুকুরিলের কৃষক মানিক মিয়া প্রতি বছরের মতো এবারও 5 বিঘা জমিতে করেছেন বোরো ধানের আবাদ। জানান, গেল বছরের তুলনায় এবারে সার, বীজ ও কীটনাশক কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় বেড়েছে সেচের খরচও। কৃষি বিভাগ থেকে আসেন না কোনো মাঠ কর্মীও, তাই হতাশ চাষিরা। সার, কীটনাশক, কামলা কিষান এগুলোতে বহুল খরচ। কীটনাশক কোনটা ব্যবহার করতে হবে না হবে, সার কতটুকু প্রয়োগ করতে হবে, সে তুলনামূলক কৃষি অফিসে কোনো লোকজন আসে না এবং জিজ্ঞাসা করে না। মানিক মিয়ার মতো অন্য কৃষকরাও উৎপাদন খরচ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। তারা বলছেন, প্রতি বছরই বোরো আবাদে খরচ বাড়ছে, তাই ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। এই আবাদটা হচ্ছে খরচের আবাদ, প্রচুর খরচ হয়। আর এই আবাদে খরা অনেক পরে, পানির সংকট সবচেয়ে বেশি হয়। খরচও আগের থেকে অনেক বেশি হবে। আগে যদি মনে করেন যে ধন করা 6,000 বা 7,000 হয়েছে, এবার কমার পক্ষে 12,000-12,000-এর ঊর্ধ্বে চলে যাবে। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শের কথা জানিয়েছে কৃষি বিভাগ। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে পরে আমরা গত বছরের তুলনায় এবছর অধিক পরিমাণে ফলন আশা করছি। পোকামাকড়ের আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সকল কৃষককে সচেতন করার জন্য আমরা সকল কৃষি কর্মীকে সচেতন রেখেছি। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের 5 জেলায় 5,09,056 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। চাঁদপুরের পদ্মা এবং মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের সাথে বেকার হয়ে পড়েছেন সহস্রাধিক মৎস্য আড়ত শ্রমিক। জেলেরা সরকারি সহায়তা পেলেও এবার সহায়তার দাবি আড়ত শ্রমিকদের। চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2006 সাল থেকে চালু হওয়া জাটকা রক্ষা কর্মসূচিতে জেলেরা সরকারি সহায়তা পেলেও বছরের পর বছর আড়ত শ্রমিকরা রয়েছেন বঞ্চিত। নদীতে মাছ ধরা বন্ধ থাকলে তাদেরও আয় রোজগার বন্ধ হয়ে যায়। একদিকে এনজিওর কিস্তির টাকা, অন্যদিকে পরিবারের সদস্যদের ভরণ পোষণ চালাতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের। আমরা সরকারের কাছে একটু থেকে আকুতি করি যে আমাদেরকেও কিছু দেওয়া হোক। আমাদের যারা শ্রমিক আছে, আমরা যারা আছি, তারাও যদি সরকার থেকে কিছু সাহায্য পাই, আমাদের জন্য 2 মাসের জন্য কোনো কষ্ট হয় না। এর মতো যদি কোনো বিজিএফ এর যে চাল পায় জেলেরা, আমাদেরকে যদি বিজিএফ এর মতো কিছু চাল দেয়, আমরাও সহযোগিতা, আমাদের সংসার ভালোভাবে চলবে, এই আশাই সরকারের কাছে ব্যক্ত রাখি। এই সময় মনে করেন আমরা কি করবো, আমাদের মালিকের অবস্থা ভালো না, নিজের অবস্থা ভালো না, এই কষ্টের দিন চলতেছে আমাদের। মার্চ এপ্রিল 2 মাস নদীতে জাল ফেলা বন্ধ থাকায় ঘাটগুলো ফাঁকা হয়ে পড়ে। কাজ না থাকায় অলস সময় পার করতে হয় আড়তদারদেরও। এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের জেলেদের পাশাপাশি যাতে আমাদের লেবারদেরকেও একটা সম্মান করা হয় বা একটা বেতন ভাতা দেওয়া হয়। আর আমরা যারা আড়তদার আছি, যেহেতু কেনা বেচা নাই, আমরা বসে বসে এখন যেহেতু কাজ নাই, চালান পুঞ্জি ভেঙেই খাইতে দিতেছে। চাঁদপুরে ছোট বড় 16টি মাছঘাটের প্রায় 200 আড়তে কাজ করেন সহস্রাধিক শ্রমিক। দৈনিক হাজিরায় কাজ করা শ্রমিকদের সরকারি সহায়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার দাবি জানান মৎস্য বণিক সমিতির সভাপতি। বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন অথরিটির সঙ্গে, যেমন আমরা মৎস্য অধিদপ্তরে যোগাযোগ করেছি, তারা বলেছে যেহেতু তারা জেলে না হলে তো আসলে সহযোগিতা করার মতো কোনো এখতিয়ার ওনাদের নাই। জাটকা রক্ষা কর্মসূচি চলাকালীন সময়ে চাঁদপুর জেলার 44,035 জন জেলেকে খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে 40 কেজি করে 4 ধাপে 160 কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার।
তানভীর আহমেদ শান্ত, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চলতি বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ এই সময়ে বৈশ্বিক বিদ্যুৎ চালিত গাড়ি ইভি বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান রো মোশনের প্রতিবেদন অনুসারে এই সময়ে বিশ্বব্যাপী 41 লাখ ইভি বিক্রি হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় 29% বেশি। আনাদোলু প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মার্চে একক বাজার হিসেবে চীনে বিক্রি হয়েছে 24 লাখ ইভি, যা বৈশ্বিক মোট বিক্রির 58.5%। শুধু মার্চে দেশটিতে বিক্রি হয়েছে প্রায় 10 লাখ বিদ্যুৎ চালিত গাড়ি। চীনে এই খাতে প্রবৃদ্ধি হয়েছে 36%, তবে ফ্রান্সে ইভির উপর প্রণোদনা কমে যাওয়ায় বিক্রি 18% কমে গেছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।